ভৌতিক অভিযানে আজ আপনার জন্য শ্মশানের শেষ লাশ। গল্পটি লিখেছেন আমাদের অ্যানিমেটর রুদ্র বিশ্বাস। যাই হোক, ছোট্ট একটি প্রয়াস মাত্র, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু কিছু রাত আসে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। তেমনই এলো সেদিনের রাতটা। কি ঘটেছিল রুদ্রর সাথে? ওই মহিলা কি তাহলে জীবিত ছিল? দেখতে থাকো আজকের নিবেদন, শ্মশানের শেষ লাশ। আজ মেঘের অবস্থা মোটেই ভালো নেই। যখন তখন তুমুল বৃষ্টি নামার আশঙ্কাই বেশি। আমি রুদ্র, আর আমার পাশে যিনি বসে আছেন তিনি হলেন আমার সহকর্মচারী রতন বর্মন। বয়সে আমার চাইতে কিছুদিনের বড় হলেও আমাকে দাদা বলেই সম্মান করে। আসলে আমরা দুজনেই এই ছোট্ট শ্মশানটির দেখাশোনা করি। বড়বাবু দুদিন ছুটির কারণে তার যেসব অফিসিয়াল কাজ আমারই করতে হয়, আর লেখালেখির কাজ রতন করে। রতন লিখতে লিখতে হঠাৎ বলে উঠল, আজ আর কোনো লাশ আসবে না রুদ্রদা। টিফিন আসে, দুজনে মিলে ভাগযোগ করে খেয়ে শুয়ে পড়ি। আমি এক ধমক দিয়ে বললাম, কাল যে হিসেবে গোলমাল করেছিলি ওইগুলো কি সব ঠিক করেছিস? না গো দাদা, ওইটা এখনো করা হয়নি। আমি রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি কর। রাতে ডিউটি পড়েছে বলে এই নয় যে একটু সময় পেলেই শুয়ে নিবি। বড় সাহেব জানতে পারলে দুজনকে সাসপেন্ড করবে। চটপট কাজগুলো করে নে। এদিকে বলতে বলতে তুমুল বৃষ্টি শুরু হলো, আর অনর্গল বজ্রপাতের শব্দে কেঁপে কেঁপে উঠছে পুরো শ্মশানটা। হঠাৎ শব্দ পাওয়া গেল, কারা যেন মরা নিয়ে হাজির। আমি বিরক্ত হয়ে বললাম, কে আবার এই বিপর্যয়ের মধ্যে মরা নিয়ে হাজির হলো? রতনও একমত হয়ে বলল, দূর, কাজটু সম্পূর্ণ করি একটা লম্বা ঘুম দেব। ঘুমে দফা রফা করি সারল। আমি চেয়ার থেকে নেমে দরজা খুললাম। দরজার সামনেই একটি বৃদ্ধ লোক আর দু তিনজন পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আর সময় পেলেন না? এই বিপর্যয় কি করে দাহ করবো বলো তো? যাই হোক, লাশ কোথায়? বৃদ্ধ পেছনে থাকা তিনজনকে বলল, ফিরে মরাটাকে এখানে নিয়ে আয়। তার বলার সঙ্গে সঙ্গে তারা লাশ নিয়ে হাজির হলো। ঠিকমতো চেয়ে বুঝলাম একটি মহিলার মৃতদেহ। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? বৃদ্ধ বলল, ওই যা হয় আর কি। আজকালকার ছেলে মেয়ে বোঝই তো, বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন। যতক্ষণ না বৃষ্টি কমছে আমরা লাশটিকে দাহ করতে পারবো না। তাই বলে আবার অফিস রুমে চলে এলাম। রুমে এসে মেজাজটা খিচড়ে গেল। রতন আর জেগে নেই, গভীর ঘুমে মগ্ন হয়ে আছে। রাগটা নিজের কাছেই চেপে রেখে আমি আর তাকে বিরক্ত করলাম না। আমি আমার চেয়ারে বসে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। বাইরে আধারে একভাবে চেয়ে আছি, আবার ওদিকে মানুষগুলো বোধহয় ভিজছে। রতনের নিশ্চিন্ত ঘুম দেখে আমার চোখেও ঘুম লেগে এলো, কিন্তু ঘুমালে যে চলবে না। হঠাৎ দরজায় ঠাস করে জোরালো শব্দ হলো। আমি তৎক্ষণাৎ চেয়ার থেকে নেমে বাইরে গেলাম। অবাক কাণ্ড, বাইরে মৃতদেহ ছাড়া আর কেউ নেই। বৃষ্টিতে মৃতদেহটা যেন ভিজে কাঠ হয়ে যাচ্ছে। দেখে খুব খারাপ লাগলো। আবার কিছু যে করব তারও কোনো অনুমতি নেই।
দূর দূরান্ত পর্যন্ত তাদের কোনো হদিশ মিলছে না। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে লাশটা টেনে অফিস রুমে নিয়ে এসে রাখলাম। বেশ ভারী ছিল দেহটা। তারপর দরজাটা বন্ধ করে আবার চেয়ারে এসে বসলাম। সত্যি যেন মনে মনে রতনের উপরে খুব রাগ হচ্ছিল। এদিকে এত কিছু হয়ে যাচ্ছে, বেটা মহানন্দে ঘুমাচ্ছে। এরপর কোনোদিন নাইট ডিউটি পড়লে রতনের সাথে আর নয়। বৃষ্টি একটু থেমে এসেছে। জানলা দিয়ে দেখলাম বাইরে ঝিরঝির বৃষ্টি এখনো পড়ছে। আমি রতনকে ডাকলাম। রতন, রতন, ওঠ, দাহ করতে হবে। রতন একটা লম্বা হাই তুলে বলল, কাশ আগুনটা ভাঙাইলে তো রুদ্রদা। আমি বললাম, আর ঘুম। লোকগুলো যে কোথায় গেল বুঝতে পারছি না। দরজা খুলে বাইরে চেয়ে ডাকলাম, মৃতদেহের বাড়ির লোক কোথায়, দাহ করতে হবে যে। কোনো উত্তর নেই কোথাও। বিরক্ত হয়ে বললাম, সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, নইলে এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হঠাৎ চিৎকারের শব্দ পেলাম অফিস রুম থেকে। তখনই অফিস রুমে গিয়ে দেখি রতন দেওয়ালে এক কোণে সেটে আছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কি 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 হয়েছে রতন, কি হয়েছে? রতন ভয় ও রাগের মিশ্রণে বলল, আমারে না জানিয়ে একটা মরা দেহ নিয়ে রুমে চলিয়ে এলে। আর তুমি কি ভুলে গেছো যে কোনো লাশ অফিসের ভেতরে রাখা নিয়মের বাইরে? আমি রতনের কথা থামিয়ে বললাম, আহা রতন, আমার কথা বোঝার চেষ্টা কর। এই প্রবল বৃষ্টিতে দেহটা ভিজে কাঠ হয়ে যাচ্ছিল, তাই দেখে খুব খারাপ লাগছিল। রতন রেগে উঠে বলল, কোনো জীবন্ত মানুষ দেখলি তোমার সহানুভূতি হয় না, আর মরা মানুষ দেখলি তোমার খারাপ লাগতেছিল? আমি রতনকে সব কথা খুলে বললাম। রতন বলল, দেখো রুদ্রদা, এই কেসটা এখন থাক। ঘড়ির কাটা দেখিস, রাত 2টো বাজতে চললো। কাল সকালবেলায় ব্যাপারটা দেখা যাবে। এখন শুয়ে পড়ো। মনে মনে ভাবলাম কথাটা মন্দ বলেনি। মৃতদেহের বাড়ির কারোরই দেখা মিলছে না। কাল দেখা যাবে কি করা যায়। এদিকে রতনের প্রস্তাব দিতে দেরি হলেও ঘুমাতে দেরি নয়। ঘর ঘর করে নাক ডাকা শুরু করে দিয়েছে। আমি আর কি করি, আমিও শুয়ে পড়লাম। বলতে বলতে আবার বৃষ্টি শুরু হলো। ঘুমের মধ্যে শুনতে পেলাম, আমি আত্মহত্যা করিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘুম আর এলো না। পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিলাম। দেশলাইটা ধরানোর চেষ্টা করছি, কিন্তু বারবার বাইরে থেকে একটা শীতল হাওয়া এসে নিভিয়ে দিয়ে যাচ্ছে। ধুর, ভালো লাগে না। যখন সময় খারাপ হয় সব দিক থেকে হয়। আমি দীর্ঘশ্বাস নিয়ে লাশের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, কি সুখে শুয়ে আছে। না আছে চিন্তা, না আছে ভয়, রাগ, আনন্দ, হিংসা কিছুই নেই। মহা সুখে শুয়ে আছে খাটিয়ায়। লাশের মুখের দিকে একভাবে চেয়ে রইলাম। কি নিষ্পাপ মুখ, কিছুই জানে না। হঠাৎ লাশটা একবার যেন তাকিয়ে চোখের পাতা ফেলল। আমি একটু ভয় পেয়ে বলে উঠলাম, এ কি, এটা কি দেখলাম? এ রতন, রতন, এ রতন। কিন্তু না, রতনের কোনো সাড়া শব্দ নেই। গভীর ঘুম দিচ্ছে সে। মনে মনে ভাবলাম, তার মানে লাশটা জীবন্ত নাকি? লাশের কাছে গিয়ে বসলাম। হাতের নাড়টি পরীক্ষা করে বুঝলাম, না, বেঁচে নেই। আমার চোখের ভুল হয়তো। আমি উঠতে যাব, তখনই কে যেন আমার হাতটা চেপে ধরল। মুখ ঘোরাতেই দেখি
লাশটি আমার হাত চেপে ধরে তার লাল চোখ দুটি আমার দিকে তাকিয়ে আছে। ভয়ানক দৃশ্যটা দেখে আমি পাথরের মতো জমে গিয়েছি। না রতনকে ডাকতে পারছি, না চিল্লাতে পারছি। আমার চারিদিকের পরিবেশ একদম বদলে গিয়েছে। সে করুণভাবে বলল, আমাকে দাহ করবেন না বাবু, আমাকে ওরা গলায় ফাঁস দিয়ে মেরেছে, আমি আত্মহত্যা করিনি বলে আমার হাতটা ছেড়ে দিল। সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আমি তাড়াতাড়ি টেবিলের উপরে রাখা জলের বোতল থেকে ঢক ঢক করে জল খেতে লাগলাম। এখন যদি রতনকে এই সমস্ত ঘটনার কথা বলি, ও বিশ্বাস করবে না, তা ভালো মতোই জানা আছে। তাই চুপচাপ চেয়ারে গিয়ে বসলাম। আমি আবার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, কিন্তু তার আর কোনো দাবি দেখলাম না। সে যেন অঘোর ঘুমে মগ্ন। ঘুম ভাঙল রতনের ডাকে। ও রুদ্রদা, ওঠো, বেলা হয়ে গেল যে। চোখ খুলে দেখলাম সূর্যের আলোয় বাইরেটা আলো হয়ে আছে। রতনকে জিজ্ঞেস করলাম, লাশটা কোথায়? রতন বলল, একদম ভোরে পুলিশ এসেছিল, শুনলাম কেসটা আত্মহত্যা না, মার্ডার কেস, তাই পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। আর হ্যাঁ, তোমার কথায় তো পুলিশ লাশ নিয়ে চলে গেল। আমি অবাক হয়ে বললাম, আমার কোথায়? রতন মস্করা করে বলল, এর জন্যই বলি, রাতে লুকিয়ে লুকিয়ে গাঁজা খাওয়া বন্ধ করেন, না হলে এরম ভুলে যাওয়ার রোগ হয়ে যাবে। আমি রেগে গিয়ে বললাম, আমি গাঁজা খাই না, বুঝলে? এই ফালতু কথা বন্ধ করো, 1 কাপ চায়ের ব্যবস্থা করো তো। আমি মনে মনে ভাবলাম, আজ ভোরের কথা ভুললেও গতকাল রাতের কথা বেশ মনে আছে। বহুদিন ধরে এ পথে কাজ করলেও এই রকম অভিজ্ঞতা এই প্রথমবার হলো।